ভিডিওটা তুমি শেষ অবধি দেখার পর বুঝতে পারবে যে আসল খেলাটা তোমাদের সাথে কে খেলছে। নমস্কার। আজকেও কয়েকটা বিশেষ টপিক আছে, যেমন আরটি, তারপর স্কুল টিচারদের, শিক্ষক যারা সরকারি শিক্ষক তাদের টিউশন পড়ানো কেন বন্ধ, আর তাছাড়াও এই টিউশন পড়ানো বন্ধতে সরকারের লস নাকি আমাদের লস, নাকি সরকারের লাভ আমাদের লাভ, সরকারি শিক্ষকদের লাভ নাকি তাদের লস, এই সমস্ত বিষয় নিয়ে যে জলঘোলা হয়ে আছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আর যে অভাগা এবং অভাগীরা আছে, এর চেয়ে কোনো ভালো ভাষা আমার কাছে নেই 22 স্টেটের জন্য। মুখ্যমন্ত্রীর সাথে যে মিটিংয়ের কথা, এই ওই হাবিজাবি অনেক গল্প আছে, তো সেগুলোই ধীরে ধীরে শুরু করি। থাকো শেষ অবধি, তাহলে এই বিষয়গুলি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমরাও সমস্ত বিষয়টি বুঝতে পারবে। যারা এই টপিকে আলোচনা শুনতে চাও বা জানো, তারা মোটামুটি জানো যে আমি এই টপিকে কথা বলি এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও এই শিক্ষক এবং শিক্ষা জগৎকে কেন্দ্র করে। তো প্রথমে সংক্ষেপে বলে নিই অভাগা এবং অভাগীদের কথা, অর্থাৎ 22 স্টেট যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে কখন একটা ভালো খবর আসবে, একটা আশা করে বসে আছে সবাই যে এবার হয়তো সঠিকভাবে একটা খবর আসতে পারে বা পরের মাসে হয়তো আসতে পারে। এই পরের মাস করতে করতে সবার বয়স হয়ে গেছে, কেউ মাঝখানে বিয়ে করে নিয়েছে, কেউ নিজের দোকান খুলে নিয়েছে, কেউ নিজেকে অন্য অন্য ব্যবসায় নিজেকে যুক্ত করিয়ে নিয়েছে, কেউ হয়তো কোনো প্রাইভেট চাকরি করছে, বা যারা হচ্ছে না তারা টিউশন পড়াচ্ছে। ঠিক আছে, টিউশনের টপিকেও আমরা একটুক্ষণ পরে আসছি। সরকারি শিক্ষকদের যে টিউশন পড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়েও, এই বিষয়টা কেন করা হয়েছে সেটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদেরও তো একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত। তাই ভালো খারাপ, ঠিক ভুল সব কিছুই বিচার করব না, সব কিছু নিয়ে কথা বলবো। বিচার করার দায়িত্ব আপনাদের, বিচার করার দায়িত্ব তোমরা বিচার করবে যারা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে। আচ্ছা, দিনটা হলো 6 তারিখ, অর্থাৎ এই যে আজকে জুন মাস, এই জুন মাসের 6 তারিখে বলা হলো যে প্রাথমিক যারা চাকরির অপেক্ষায় আছে, যারা প্রাথমিকের যোগ্য চাকরির প্রার্থী, হবু শিক্ষক বলা ভালো, তো সেই হবু শিক্ষকরা যাতে সঠিকভাবে নিয়োগ পায় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা বৈঠক করা হবে। কি বৈঠক? না, প্রাথমিকের যে দাবি, দেখুন, আপনার যদি মনে হয় যে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি জানেন না যে আমরা 50,000 শূন্য পদে নিয়োগের একটা বিশাল দাবি করছি, বা তোমরা মিছিল যাচ্ছ, মিটিং করছো, মিছিল করছো, এই বিষয়গুলো শুভেন্দু অধিকারী জানেন না, তাহলে তোমরা খুব একটা মানে সমুদ্রের অতল গভীরে নিমজ্জিত আছো। মাননীয় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই মুহূর্তে থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে তিনি দেখেন, যারা বিরোধী দলনেতা হয় তারা সব জানে। আচ্ছা, তিনি আজকে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের, তো তিনি নিশ্চয়ই বিষয়টি জানেন। এবার আমাদের মনে করানো উচিত প্রত্যেকটা বিধায়ককে, আমাদের লোকাল যে বিধায়ক, আমি বারবার বলেছি তোমাদের যে আমাদের প্রত্যেকটা বিধায়ককে, আমাদের লোকালে যারা আছেন তাদেরকে বারবার এই বিষয়টি নিয়ে আম, মনে করানো উচিত যে রিমাইন্ডার জাস্ট একটা, আমাদের এরকম বাকি আছে, আমরা আপনার কাছে বলেছিলাম, তো সেটা তো কিছু এখনো অবধি খবর এলো না, তো এটা একবার বলে দেখবেন। ব্যাস এইটুকুই। এবার সত্যি অভাগা এবং অভাগীর থেকে আমার ভালো ভাষা কিছু নেই এই মুহূর্তে তাদের বলার জন্য, কারণ 6 তারিখে যখন মিটিং হওয়ার কথা ছিল আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে হয়তো আজ একটা ভালো খবর আসতে পারে, কারণ সরকার পরিবর্তন হওয়ার পর এই প্রথমবার মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল প্রাথমিক হবু শিক্ষকদের, যারা ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউ প্রসেস যেটা মাঝখানে আটকে রয়েছে সেই সম্পর্কিত ভালো কোনো খবর আসবে। এবং খবর এটা ভালো নয় যে যে প্রসেসটা চলছিল সেই প্রসেসটাকে আবার কন্টিনিউ করানো, এটা কোনো রকমের ভালো খবর হতে পারে না। 13,000 শূন্যপদ কোনো শূন্যপদ নয়। ভালো খবর তখনই হবে যখন মোটামুটি 50,000 শূন্যপদ দেওয়া হবে, কারণ হিসেব মতো যদি দেখা হয় তাহলে 1.5 থেকে 2 লাখ তো শিক্ষক এরকমই প্রয়োজন, যারা দেখাচ্ছে যে 53,000 শূন্য পদ। অনেক জায়গায় আমি দেখছি যে শূন্য পদ 3 তারিখের মধ্যে, এই যে 3/6/2026 যে তারিখ, সেই তারিখের মধ্যে যেন সমস্ত জায়গা থেকে শূন্য পদ চলে আসে, তাহলে আমরা মানে বলতে পারবো যে আমাদের ভ্যাকেন্সি কত হবে বা কিছু। তো সেখানে বলা হয় নাকি 53,000 ভ্যাকেন্সি, এটা অসম্ভব, এটা অসম্ভব। কারণ সেখানে 2022 অবধি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 2015 থেকে 2022-এর মধ্যে।
কিন্তু সেটা তো আমাদের গল্প নয়। 2022 এবং তার পরের সময়টাতে যখন আরটি লাগু হলো, 2010-এর টাইমে, সেই সময় একটা হিউজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল। এবং তারপর অর্থাৎ 2020, মানে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, 2020 যখন লাগু হলো, তখন কি বলা হলো যে ক্লাস 5কে প্রাথমিকে ইনক্লুড করা হচ্ছে, এবং এখানে আহ, তার আগে একটা পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী তৈরি করা হচ্ছে। তাহলে যেখানে 1, 2, 3, 4 ক্লাস, 4টে ক্লাসের পড়া হতো, সেখানে প্রাক প্রাথমিক এবং ক্লাস 5 এই দুটো ক্লাস যোগ হলো। তাহলে সেই অনুপাতে কি শিক্ষক বাড়া উচিত নয়? অবশ্যই শিক্ষকের একটা লিমিট বাড়া উচিত সেখানে। আচ্ছা, তো সেখানের কোনো গল্প আমরা সেখানে দেখতে পাইনি। আমরা দেখেছি, তুমি আমি একটা রাফ যদি হিসাব করি, তুমি এরমভাবেই দেখতে পারো যে 49,000 বিদ্যালয়ে যদি একজন করে টিচার নিয়োগ করা হয়, তাহলেই প্রায় 50,000 শিক্ষক নিয়োগ। এবং বর্তমানে প্রত্যেকটা বিদ্যালয়ে তুমি কোথাও দেখাতে পারবে না যে এনাফ পরিমাণে টিচার আছে। এটা হতে পারে না, ঠিক আছে? 2-3টি ক্লাস একজন শিক্ষক বা শিক্ষিকাকে সামলাতে হয়। আর এরকমই হয়ে আসছে, পুরো বিষয়টা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। আমাদের একটা বিশাল আশা ছিল সরকারের কাছে, যে সরকার আসার পর এরকম এরকম হবে, বা 50,000 শূন্যপদ নিয়োগ করে বিদ্যালয়গুলি অ্যাটলিস্ট সচল হওয়ার মতো বা সচল রাখার মতো একটা সুব্যবস্থা তারা করবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে না সেটা। আচ্ছা, 6 তারিখ গেল, মানুষের, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার এখন অনেক বেশি কাজ থাকতে পারে। আমি কোনো সরকারের বিরোধিতা করছি না, আমি কোনো সরকারকে ভালো বা খারাপ এখানে বলছি না, ঠিক আছে? সরকার ভালো লাগেনি, তাই তুমি আমি আমরা সবাই মিলে সেই সরকারকে পরিবর্তন করেছি। সেটা তুমি আমি নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যেদিকে সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সরকার এসেছে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আহ, কিন্তু এই সরকার আসার পরেও আমাদের প্রাথমিক, এই সরকার অনেক ভালো কাজ করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে। আমি সেই টপিকে যাচ্ছি না, আমি কেবলমাত্র প্রাথমিকের কথা বলছি। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পোর্টাল বন্ধ হয়ে আছে, যে প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, আমার বলা ভালো, যে প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, যে প্রসেস বন্ধ হয়ে আছে, তো সেই প্রসেস অন করার কোনো সদিচ্ছা তো আমরা দেখিনি ইতিমধ্যেই। আর সেই প্রসেস যাতে চালু না হয় সেটাই চাইবো। সেই প্রসেস পুনরায় চালু করে, বা সেই প্রসেস যদি চলছে তো চলুক, কিন্তু শূন্য পদ যেন মোটামুটি 50,000 দিয়ে এই যে দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত আছে চাকরি জীবন থেকে, ভাই বোন দাদা দিদি, সবাই, তাদের অ্যাটলিস্ট একটা চাকরির সুযোগ দেওয়া উচিত, কারণ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত। এই যে জগতের মধ্যে তারা আছে, সেটা কিন্তু, মানে বেকারত্বের যে জ্বালা, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে বুঝছে যে বেকারত্ব কেবল ওই 4টে ওয়ার্ডের কোনো নাম নয়। বেকারত্ব যে একটা কি ভারী, কি ভীষণ একটা চাপ, কি ভীষণ একটা ভার যে কাঁধে নিয়ে ঘুরতে হয় সব সময়, সেই জিনিসটা একমাত্র তারাই বোঝে যারা এই জোনটার মধ্যে এখন আছে। আচ্ছা, 6 তারিখের বিষয় গেল। 6 তারিখে প্রাথমিকের হবু শিক্ষকদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যে মিটিং ছিল সেটা হলো না। ফার্স্ট কথা, কি বলা হলো? প্রাথমিকের যে মিটিংয়ের কথা ছিল, প্রাথমিক শিক্ষকের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিংয়ের গল্প ছিল, সেটা ছিল 6 তারিখে। সেটা বলা হলো যে আমাদের কোনো কাজের জন্য হচ্ছে না, 10 তারিখে করা হবে। যারা 4 বছর ধরে প্রায় ওয়েট করে আছে, তারা আর 4 দিন অপেক্ষা করতে তাদের সেরকম কোনো সমস্যা নেই। তাহলে আমরা অপেক্ষা করলাম সেই খবর আসার জন্য যে একটা সুখবর আসবে 10 তারিখের মধ্যে। তো 10 তারিখে কি খবর এলো? না, 9 তারিখ রাতের মধ্যেই খবর চলে এলো। কি খবর? না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন না। হ্যাঁ, তাহলে 10 তারিখেও সেই মিটিং কিন্তু হচ্ছে না। আচ্ছা, এতটা ভালো খবর আশা করিনি আমরা। তো আমার ঠান্ডা লেগে গেছে, তাই গলা বসে গেছে। হয়তো আমার কথা একটু কর্কশ লাগতে পারে তোমাদের শুনতে, আমার গলার অবস্থা খুবই খারাপ। এবার এরপর কবে মিটিং হবে কি না হবে তার কোনো ডেটও আমরা পাইনি, ঠিক আছে? সব থেকে খারাপ সিচুয়েশনে যদি কোনো চাকরি প্রার্থীরা থাকে, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগের জন্য এই যে 22 ডেট, ঠিক আছে? আচ্ছা,
অপেক্ষার অবসান বলে কিছু জিনিস হয়, সেই অবসান শব্দটা হয়তো এই প্রাথমিকের ছাত্রছাত্রীদের পড়ানোর যে আশা, সেই শিক্ষকদের জন্য অ্যাটলিস্ট নয়। আম, অবসান হয়নি তাদের অপেক্ষার, কিন্তু অপেক্ষার অবসান হয়েছে তাদের যারা সরকারি শিক্ষক এবং তারা টিউশন পড়াচ্ছিলেন। এটাতে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে যে কেন এই জিনিসটা করা হচ্ছে, আর কি বা কারণ যে হঠাৎ করে এই প্রাথমিক বা উচ্চ প্রাথমিক যে শ্রেণীগুলি আছে সেখানে সরকারি যে শিক্ষক শিক্ষিকা তাদের টিউশন পড়ানোর গল্পটা একদম ভালোভাবে ধরে তাদেরকে টিউশন পড়ানো থেকে কিন্তু বিরত করা হলো। আচ্ছা, এটা একদম আইনত একটা কাজ। আমি বিষয়টাকে খুব ভালোভাবে সমর্থন করি, কারণ এই ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভিটি দেখা দিচ্ছিল। কীরকম দেখা দিচ্ছিল? মনে করো তুমি কোনো স্কুলে টিচার, এবার তোমার যে লোকাল ছাত্রছাত্রীরা আছে বা তুমি যেখানে থাকো সেখানে তুমি টিউশন পড়াও। এবার সেই টিউশন পড়ানোর জন্য তোমার ছাত্রছাত্রীরা যাতে তোমার থেকে তোমার নাম হয়, তোমার সুনাম হয়, তুমি যাতে একটু নিজেকে বুস্ট আপ করতে পারো সেই সমাজে, সেই জন্য তোমার ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের জন্য তুমি কিছু অনৈতিক কাজ করছো। কীরকম অনৈতিক কাজ? না, প্রশ্নপত্রগুলি বিদ্যালয়ে 3 দিন আগে আসে, 3 দিন 7 দিন যখন যেমন আসে, তার তো কোনো নির্দিষ্টতা নেই। তো সেই প্রশ্নপত্রগুলো ওই যে অরেঞ্জ কালারের যে ইয়েটা থাকে, কভারটা থাকে, সেটা তুমি টুক করে খুলে নিলে, একটা কোশ্চেন পেপার বের করে নিলে, সেগুলি মোবাইলে ছবি তুলে নিলে, আবার সেটা আবার ওই কাগজের ভেতরে ঢুকিয়ে দিলে খামের ভেতর, যে সেটা যেমন ছিল সেরকম সিল করে দিলে, একটা পাতলা মতো কাগজের সিল থাকে। আচ্ছা, তো এই ধরনের যে অনৈতিক কাজ, সেই কাজগুলি অনেকেই করছিল। তারপর কি হবে না, তারপর সেই যে ফোনে তুমি ছবি তুলে আনলে, সেটা তুমি একদম বোর্ডে লিখে লিখে ছাত্রদের খাতায় প্রশ্ন লিখিয়ে এইভাবে সুন্দর করে তাদের করিয়ে দেবে। খুব স্বাভাবিকভাবেই সেই ছাত্রছাত্রীরা অন্যদের থেকে কিন্তু একটু বেটার লিখতে পারবে, কারণ তারা ওই প্রশ্নগুলি এই বিগত কয়েকদিন ধরে খুব ভালো করে পড়াশোনা করছে, তাই না? আচ্ছা, এটা হলো একটা। দ্বিতীয়ত কি, স্কুলে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তুমি সব সময় তোমার যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়ছে, অর্থাৎ তুমি তাদের গৃহশিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষক অবশ্যই, তাদের ক্ষেত্রে তুমি একটু ভালো নাম্বার দেবে। এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? খুব কম শিক্ষক শিক্ষিকাই আছেন যারা নৈতিকতা বজায় রেখে নিরপেক্ষতা বজায় রাখতে পারেন বিদ্যালয়ের মধ্যে এই ধরনের পরিস্থিতিতে। অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখা উচিত, কিন্তু সবাই বজায় রাখতে পারে না। আর এটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই যে মানুষ মাত্রই এই জিনিসটা করে থাকে, তাই টিউশন পড়াতে দেওয়া উচিত নয়। এখানে আমি 100 নয়, মানে 110% সরকারের সঙ্গে সহমত যে সরকারি শিক্ষক শিক্ষিকা যারা সরকারি চাকরিজীবী, সরকারি বিদ্যালয়ে পাঠদান করেন, তাদেরকে কোনো রকম টিউশন পড়তে দেওয়ার উচিত নয়। আচ্ছা, 2 নাম্বার কি না, সমাজে অনেক বেকার যুবক যুবতী আছেন যারা যদি টিউশন পড়ান তাহলে সাময়িক কিছু অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু সমস্যা এখানে অনেক বড়। দেখো, এই টিউশন যে পড়াতে দিল না, সেটা কোথায় লেখা ছিল? সেটা লেখা ছিল RT 2009-এর, ওই যে 16 পাতার একটা ডকুমেন্টস আছে ওখানে। সেই বিষয়ে আমরা একটু পরে আসছি। আচ্ছা, এই যে ছাত্রছাত্রী আছে, শিক্ষিত ছাত্রছাত্রী অনেকেই আছে, শিক্ষিত অনেক বেকার যুবক যুবতী আছে যারা টিউশন পড়াতে পেল, টিউশন পড়ানোর সুযোগ পেল, কারণ অনেক সরকারি শিক্ষক শিক্ষিকা আর সেই টিউশনটা কন্টিনিউ করতে পারছে না। তাহলে এখানে লাভটা কার হচ্ছে? অবশ্যই তোমরা বলবে যে না, তাহলে তো সরকারি যে শিক্ষক তারা ছেড়ে দিলে বেকার যুবক যুবতীরা টিউশন পড়াতে পারবে। তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের জন্য সরকার কিন্তু অনেক কিছু ভেবেছে। আদৌ কি তাই? ভাবো তো, তোমরা যে চাহিদাটা সরকারের কাছে রাখছিলে, আমাদেরকে চাকরি দেন, আমরা এতদিন ধরে চাকরির অপেক্ষা করছি, আমরা এবার চাকরি না পেলে কিন্তু আন্দোলন করব, মিছিল করব, কারণ ইতিমধ্যেই আমরা অনেকবার আন্দোলন এবং মিছিল করেছি এবং আপনারা সেটা খুব ভালোভাবে জানেন। অর্থাৎ সরকার যখন বিরোধী ছিল সে সময় তারা প্রত্যেকটা জিনিসকে পর্যবেক্ষণ করেছে, তো আপনারা খুব ভালোভাবে জানেন। তো সরকার তোমাদের এই যে খিদে, সেটা যাতে আরও বেশি বৃদ্ধি না পায় এবং সরকারের কাছে তোমরা যাতে না চাও,
সরকারের কাছে ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। সরকারের কাছে তোমরা যাতে না চাও চাকরি, সেই জন্য সরকার বলছে ঠিক আছে, যারা সরকারি শিক্ষক আছে তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি, তোমরা যারা বেকার যুবক যুবতী আছে তারা সরকারের কাছে না চেয়ে ওই বাচ্চাগুলোকে টিউশন পড়াও। মানে সরকারের কাছে চেয়েও না, তোমাদের উপার্জনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে কামাও। এটাও একটা পয়েন্ট। এবার সেটা ভালো খারাপ কে কিভাবে নেবে সেটা ব্যক্তিগতভাবে তার উপর নির্ভর করে। আচ্ছা, সরকারি শিক্ষক শিক্ষিকাদের তো লস হয়েছে, তারা যে অর্থ পাচ্ছিল সেটা পাচ্ছে না, এটা খুব স্বাভাবিক। আর তারা যে অনৈতিক কাজ করছিল সেগুলিও করতে পারছে না, সেদিকে আমি খুব বেশি একমত। এখানে আরও একটা কথা যে দেখো, আমি এখানে নোট করে রেখেছি একটা টপিক, যে আরটি 2009-এর যে ডকুমেন্টসটা আছে সেখানে 28 নাম্বার যে পয়েন্ট আছে সেখানে বলা হচ্ছে, প্রহিবিশন অফ প্রাইভেট টিউশন বাই টিচার, নো টিচার শ্যাল এঙ্গেজ হিমসেলফ অর হিম অর হারসেলফ ইন প্রাইভেট টিউশন অর প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটি। তোমরা ব্যক্তিগতভাবে কিন্তু টিউশন পড়াতে পারবে না, ছেলে হোক বা শিক্ষক হোক বা শিক্ষিকা। যখন এই 28 নাম্বার পয়েন্টটাকে এত ভালোভাবে ফলো আপ করা হচ্ছে, এত ভালোভাবে মানা হচ্ছে, তাহলে 26 নাম্বার পয়েন্টটা কি দোষ করলো? কি আছে 26 নাম্বার পয়েন্টে? ফিলিং আপ ভ্যাকেন্সিজ অফ টিচার, শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। কীরকম? খুব ইন্টারেস্টিং বিষয়টা। দ্য অ্যাপয়েন্টিং অথরিটি ইন রিলেশন টু আ স্কুল এস্টাবলিশড, ওন্ড, কন্ট্রোলড অর সাবস্টেন্সিয়ালি financed by funds provided directly or indirectly by the appropriate government or by a local authority shall ensure that vacancy of teacher, ভালোভাবে নোট করো বিষয়টা, vacancy of teacher in a school under its control shall not exceed 10%। এত ইংরেজির বাইরে বেরিয়ে একদম পাতি বাংলায় ভালোভাবে বিষয়টা আমি বুঝিয়ে দিই তোমাদের, যে একটা বিদ্যালয়ে 20 জন টিচার প্রয়োজন, সেখানে 20 জন টিচারই নিয়োগ করা যাবে এবং 20 জন টিচারই নিয়োগ করা হবে। ইন কেস যদি কোনো সমস্যা হয় তাহলে কি হচ্ছে না, তাহলে তার 10% মানে 2 জন, ওই 20 জন যে টিচার থাকার কথা তার থেকে কেবলমাত্র 2 জন কম থাকতে পারে, অর্থাৎ 18 জন থাকতে পারে। তোমরা এতদিন ধরে এইসব বিষয়বস্তুর মধ্যে আছো, তোমাদের কি আদৌ মনে হয় যে ওই 18 জনের মধ্যে কেবলমাত্র 10% টিচার কম আছে? প্রত্যেকটা বিদ্যালয় খাঁ খাঁ করছে। সরকারি বিদ্যালয়ে সরকার যদি নিয়োগ না করে 50,000 শূন্য পদে প্রাথমিকে, তাহলে এই বিদ্যালয়গুলি খাঁ খাঁ নয়, একদম বন্ধ হয়ে যাবে। এমনি তো 13,000 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। যাই হোক, সেই আমরা আশাবাদী, কারণ আশাই বাঁচে চাষা। সেই কথাটা মেনে রেখেই বা সেই কথাটা মনে রেখেই আমাদের অপেক্ষা করে যেতে হবে, কারণ অপেক্ষার অবসান এখনো হয়নি বন্ধু। আর দেখো কবে মিটিংয়ের ডেট হয়, কবে সুখবর পাও তোমরা। আর এবার আশা হারিয়ে যাওয়ার মুখে প্রত্যেকটা বিষয়, মন খারাপ, মুড খারাপ সবই হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ আমরা আশা করছিলাম যে খুব জলদির মধ্যে আমরা 50,000-এর যে শূন্যপদের দাবি, সেই দাবি পূরণের একটা আশা করেছিলাম। আর অবশ্যই তোমাদের কি মনে হলো সেটা ব্যক্তিগতভাবে কমেন্ট করতে পারো তোমরা, কারণ কমেন্টই একমাত্র মাধ্যম তোমাদের সাথে আমার কথা বলার। আর কমেন্ট করলে খুব ভালো লাগে, কারণ কমেন্ট একটা এমন জিনিস যে কথাটার পরিপ্রেক্ষিতে আমি তোমার সাথে গল্প করতে পাই, তোমার সাথে কথা বলতে পাই। কারণ এমনিতেও আমার না হোয়াটসঅ্যাপ, না ফেসবুক, না কোনো সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক আছে। এইটাই একমাত্র মাধ্যম তোমার সাথে আমার কন্ট্যাক্ট করার। তাই অবশ্যই জানিও কমেন্ট করে যে বিষয়গুলি কেমন লাগলো, যেগুলি তুলে ধরলাম। আচ্ছা, আরটি 2009 সেটা নিয়ে ক্লাস আসবে। এখানে কি কি বিষয় লেখা আছে, কত পার্সেন্ট কি বরাদ্দ, তার থেকে কি হলো না হলো, আগে কি কি মানা হতো, তারপর কি কি মানা হলো। আচ্ছা, 2009-এ চালু হয়েছিল, 2009-এ চালু হওয়ার কথা 2010 থেকে চালু হয়েছিল, কেন হয়েছিল? এই 1 বছর চালু হয়নি কেন? আরও অনেক অনেক প্রশ্ন আছে। বিদ্যালয়গুলিতে সেই সময় নির্দিষ্ট কি কি পরিবর্তন আনা হয়েছিল। আচ্ছা, তারপর এই যে হঠাৎ করে আরটিকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেটা কেন দেওয়া হচ্ছে? অনেক অনেক প্রশ্ন আছে। আর আরটির ভেতরে যে আরটি ছিল আমাদের, আরটি 2009, সেই আরটি 2009-কে 2020-তে যে এনইপি এলো সেটার পরিপ্রেক্ষিতে কী কী চেঞ্জেস আনা হয়েছে, সেগুলি কিভাবে মানা হচ্ছে, এই নিয়ে অনেক বড় একটা ক্লাস করানো যাবে, প্রায় 1 ঘন্টার একটা ক্লাস করানো যাবে যদি আমি ইন ডিটেলস করাই, একদম ডিটেলসে করাই। তাহলে
কিন্তু আমার মনে হয় অতটা ডিটেলসে তোমাদের প্রয়োজন নেই। তাই আধ ঘন্টার মতো একটা ক্লাস আনার চেষ্টা করব, যেখানে কেবলমাত্র কিওয়ার্ড থাকবে না, ওই কিওয়ার্ডগুলো দিয়ে ডিটেলসে প্রত্যেকটা জিনিস বলা থাকবে মোটামুটি। তো তোমরা আশা করি সেই ভিডিওটা দেখবে এবং অবশ্যই অনেক ভালোবাসা দেবে, যেমনভাবে তোমরা কমেন্ট সেকশনে লাইক বাটনে ভালোবাসা দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আশায় থাকো। আর সারা ভিডিওতে একবারও বলিনি, ফেক চ্যানেল বা যারা ভ্রান্ত ধারণা ছড়ায় সেই সব চ্যানেল থেকে দূরে থেকো। ধন্যবাদ।